শুভেচ্ছা দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমি সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজনে। দর্শক, আমরা যখন ডায়াবেটিস সংক্রান্ত কোনো বিষয় নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে যাই তখন প্রায় দেখি যে গ্লুকোজের এমন একটি রেঞ্জ বা মাত্রা আছে যেটাকে বলা হচ্ছে প্রি ডায়াবেটিস, অর্থাৎ আমার পুরোপুরি ডায়াবেটিস হয় নাই কিন্তু ডায়াবেটিস হওয়ার ঝুঁকিতে আমি আছি। এখান থেকে আমরা ডায়াবেটিসের দিকেও যেতে পারি, আবার সুস্থ ধারায়ও ফিরতে পারি। কিভাবে আমরা প্রি ডায়াবেটিক কন্ডিশন থেকে সুস্থ ধারায় ফিরব সেই প্রসঙ্গে আজকে কথা বলবো। এই বিষয়ে কথা বলার জন্য দুজন বিশেষজ্ঞ আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আমাদের সাথে আছেন ডাক্তার ইয়াসমিন আক্তার, তিনি ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক এন্ডোক্রাইনোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতাল। আমাদের সাথে যুক্ত আছেন অধ্যাপক ডাক্তার মীর মোশাররফ হোসেন মামুন, তিনি ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, এন্ডোক্রাইনোলজি বিভাগ, হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের। ধন্যবাদ। আমি প্রথমে ডাক্তার মীর মোশাররফ হোসেন আপনাকে দিয়ে একটু শুরু করি যে আমরা প্রি ডায়াবেটিস নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে বোধহয় ডায়াবেটিসের ভয়াবহতাটা একটুখানি জানানো দরকার। ডায়াবেটিস এখন পৃথিবীতে কতখানি সংকটাপন্ন অবস্থা তৈরি করেছে? অনেক ধন্যবাদ। আপনারা জানেন যে পৃথিবীতে এখন যে স্বাস্থ্য খাতে যে আতঙ্ক, থ্রেট, সেটা হলো নন কমিউনিকেবল ডিজিজ, এনসিডি যেটা বলে, সেটাই আমাদের জন্য মানে থ্রেট যেটা। তো এর মধ্যে ডায়াবেটিস অন্যতম, এবং সর্বশেষ তথ্য অনুযায়ী আইডিএফ ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশনের যে 2025 সালের তথ্য, পৃথিবীতে 20 থেকে 79 বছর বয়স্কদের মধ্যে ডায়াবেটিক রোগীর সংখ্যা হলো প্রায় 60 কোটি, প্রায় 60 কোটি ডায়াবেটিক রোগীর সংখ্যা। আর এটা আশঙ্কাজনকভাবে বাড়ছে, এবং এভাবে বাড়তে থাকলে 2050-এ গিয়ে 86 কোটির কাছাকাছি চলে যাবে। এবং আমরা বাংলাদেশি, আমরাও খুব ঝুঁকিতে আছি, এবং আমাদের অবস্থাও যে খুব ভালো তা না। সর্বশেষ তথ্য অনুযায়ী আমাদের ডায়াবেটিক রোগীর সংখ্যা প্রায় 1.5 কোটির কাছাকাছি, 1,48,49 লক্ষর মতো। তো আপনি যে কথাটা বললেন এর মধ্যে যে প্রি ডায়াবেটিস একটা শব্দ, ডায়াবেটিস যেমন আমাদের জন্য আশঙ্কাজনক বাড়ছে, প্রি ডায়াবেটিকের সংখ্যা কিন্তু ডায়াবেটিকদের চেয়ে দ্বিগুণেরও বেশি। আচ্ছা, প্রি ডায়াবেটিসের মধ্যে দুটো ভাগ আছে, একটা হলো আইজিটি, ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স, আর একটা হলো আইএফজি, ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ। আইজিটির সংখ্যা 64 কোটি পৃথিবীতে এখন বর্তমানে, আর হলো আইএফজি হলো 48 কোটির মতো। এখন ব্যাপারটা হচ্ছে অনেকেই এটাকে হালকাভাবে নেয়, প্রি ডায়াবেটিস, আমার ডায়াবেটিস হয় নাই, অনেকে আবার বলে আমি বর্ডারে, ডায়াবেটিস নাই আমার, এটাকে মানে অতটা মানে গুরুত্ব দেয় না। তো সেটাই আশঙ্কার কারণ হলো যে প্রি ডায়াবেটিসের কিছু রেঞ্জ আছে, ওটা যদি একটু বলে দিই আমি ভালো, যে এটাকে গ্লুকোজ খাইয়ে রোগীর পরীক্ষা করতে হয়, 75 গ্রাম গ্লুকোজ খাইয়ে পরীক্ষা করতে হয়। এবং আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের ডাটা অনুযায়ী যদি খালি পেটে 5.6 থেকে 6.9 পর্যন্ত থাকে, এবং গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পরে যদি এটা 7.7-এর মধ্যে থাকে, সেটা হলো আইএফজি। আর যদি কোনো পেশেন্টের খালি পেটে 5.5-এর মধ্যে থাকে, গ্লুকোজ খাওয়ানোর 2 ঘন্টা পর 7.8 থেকে 11-এর মধ্যে আসে, সেটা হলো আইজিটি। এই দুটোটাই প্রি ডায়াবেটিস, আবার একই মানুষের দুইটাই থাকতে পারে একসাথে। তো এটার আশঙ্কাটা হলো যে প্রি ডায়াবেটিসদের আশাও আছে, আশঙ্কাও আছে। এটা জানি জাস্ট বলতে পারেন যে একটা লোক নোম্যান্স ল্যান্ডে আছে, বর্ডার ক্রস করে গেছে, স্বাভাবিক মাত্রার বর্ডার ক্রস করে গেছে, কিন্তু ওদিকে যায়নি, অন্য নোম্যান্স ল্যান্ডে আছে। তো এই যে নোম্যান্স ল্যান্ডে থাকা লোকগুলো, একটা বললাম তো বিরাট সংখ্যক, এদের মধ্যে 1/3 কিন্তু ডায়াবেটিস চলে যেতে পারে যদি তাদের জীবনযাত্রা সঠিক না হয়। 1/3 আবার ব্যাক করতে পারে, আমাদের জন্য আশাবাদী হওয়ার যে একটা স্কোপ আছে। আবার 1/3 প্রি ডায়াবেটিস থাকে। এখন প্রি ডায়াবেটিস থাকলে সমস্যাটা কি? প্রি ডায়াবেটিসে কিন্তু সমস্যা আছে। প্রি ডায়াবেটিক রোগীদের যে জটিলতা, আমরা বলি ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন, যে হার্টের সমস্যা, তারপরে আপনার স্ট্রোকের ঝুঁকি বা পায়ে ঘা হয়ে যাওয়া, যে ম্যাক্রোভাস্কুলার যে সমস্ত জটিলতা আছে, এটার হার কিন্তু এটার সম্ভাবনা ডায়াবেটিসদের মতোই, ডায়াবেটিক রোগীদের মতোই। কাজেই এটাকে অবহেলা করার কোনো স্কোপ নেই। আমি ভালো আছি, ডায়াবেটিস নাই, এটা আত্মতুষ্টির কোনো স্কোপ নেই, এখানে সাবধান হতে হবে। সেটাই আমরা এই জায়গাটা আসবো, কারণ এর জটিলতাগুলো, লক্ষণগুলো, এগুলো নিয়ে খানিকটা কথা বলবো। আমরা ডক্টর ইয়াসমিন আক্তার আপনার কাছে আসি, যে আমরা কিছু কিন্তু স্পেশাল কন্ডিশনও পাই যখন ডায়াবেটিস বেড়ে যায়। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ধাপ আসে যখন একজন মা গর্ভধারণ করেন,
যখন তিনি সন্তান সম্ভব হয় সেই সময়টা কিন্তু ডায়াবেটিস বেড়ে যেতে, এই সময়টাকে খানি বলবেন যে এটি কি স্থায়ী হয়ে যেতে পারে মায়ের ক্ষেত্রে, এই ঝুঁকি কতখানি, নাকি স্বাভাবিকভাবে ফিরবেন, এই আশঙ্কাগুলো নিয়ে এখানে একটু কথা বলেন। ধন্যবাদ। বর্তমানে যে জিনিসটা আমরা আসলে ডায়াবেটিস নিয়ে তো মোটেই অ্যাওয়ার না, তার মধ্যে যে ইম্পর্টেন্ট পার্টটা সেটা হচ্ছে গর্ভকালীন ডায়াবেটিস। এই টার্মটা স্পেশালি কেন বলা হয়েছে, কারণ শুধু গর্ভ অবস্থায় ডায়াবেটিসটা আসে, আবার গর্ভ শেষ হয়তো সেই রোগীটা নর্মাল হয়ে যেতে পারে, পরের গর্ভকালীন অবস্থায় আবার আসতে পারে। আচ্ছা, কিন্তু এই গর্ভকালীন ডায়াবেটিসের যে বিষয়টা আছে আমাকে বুঝতে হবে যে আমি কি কখন কাকে গর্ভকালীন ডায়াবেটিস বলবো, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। অনেক সময় দেখা যায় অনেকে হয়তো প্রথম ট্রাইমেস্টারে করেছেন বা করেননি। প্রথম ট্রাইমেস্টার বলতে আমরা প্রথম 3 মাসের দিকে, তারপরে আবার সেকেন্ড ট্রাইমেস্টারও আসতে পারে, কারো কারো থার্ড ট্রাইমেস্টারও আসতে পারে। তো সেই ক্ষেত্রে যে সমস্ত পেশেন্ট রিস্কে আছে, যেমন ধরেন কারো হয়তো ওবিসিটি ছিল প্রেগন্যান্সির আগে, কিংবা পলিসিস্টিক ওভারি সিনড্রোম ছিল, কিংবা তার হয়তো ফ্যামিলি হিস্ট্রি আছে স্ট্রং, প্রিভিয়াস কোনো বেবি হয়তো তার মানে অনেক বেশি ওয়েট ছিল 4 কেজি অর মোর, অথবা দেখা গেল যে এই পেশেন্টটা আগে কোনো আইজিটি বা আইএফজির হিস্ট্রি ছিল প্রি ডায়াবেটিকের, কিংবা এই পেশেন্টটা দেখা গেল আগের প্রেগনেন্সিতে জিডিএম ছিল। তাকে কোনোভাবেই মিস করা যাবে না, তাকে আসলে আমাকে ট্রাইমেস্টার ওয়াইজ অ্যাসেস করতে হবে যে তার গর্ভকালীন ডায়াবেটিস আছে কিনা। কারণ এটা এতটাই গুরুত্বপূর্ণ, আমরা যে গর্ভকালীন সময়ে অনেক কমপ্লিকেশনস দেখি, সেটা মায়ের রিলেটেড হোক কিংবা বাচ্চার রিলেটেড হোক, দুটোই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। মা অনেক ধরনের সমস্যা ফেস করতে পারেন এবং ডেলিভারির পরে বাচ্চারও অনেক ধরনের সমস্যা হতে পারে। এই জিনিসগুলো আমরা যদি কমাতে চাই তাহলে আমাদেরকে গর্ভকালীন ডায়াবেটিস সম্পর্কে সচেতন হতে হবে, অর্থাৎ প্রপার কন্ট্রোল করতে হবে ডায়াবেটিসকে। আমরা এই প্রসঙ্গে আরেকটু বিস্তারিত শুনবো পরের প্রসঙ্গেই, যে কিভাবে এটাকে ম্যানেজ করা হয় সেই প্রসঙ্গে একটু আসবো। তার আগে ডক্টর মীর মোশাররফ হোসেন, আপনার কাছে একটু আসি যে এই যে রেঞ্জগুলো আমরা বলি, যেমন 6.9 আর 7 তো খুবই কাছাকাছি, আবার 7.1 থেকে বললেন ধরা যাক 11.5 হোয়াটএভার, এই যে সংখ্যাগুলো, এগুলো এত সেন্সিটিভ কেন, এবং এগুলো কি আসলেই এতটা সূক্ষ্মতার সাথে মাপা যায় যে এর উপর নির্ভর করেই তো অনেক কিছু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে? প্রসঙ্গটা যদি একটু বলেন। জি ধন্যবাদ। এইগুলো যে নির্ধারণ করা হয়েছে 1997 পর্যন্ত খালি পেটে 7.8কে বলা হতো যে ডায়াবেটিক, এটাকে কমিয়ে দেওয়া হয়েছে 1997 সালে, বা গ্লুকোজ খাওয়ার পর যে 11.1। এগুলোকে লেভেলগুলোকে ঠিক করা হয়েছে বিভিন্ন স্টাডির উপর। অনেক স্টাডিতে দেখা গেছে যে গ্লুকোজ লেভেল এই মাত্রায় থাকলে যে জটিলতাগুলো, ডায়াবেটিসের যে কমপ্লিকেশন, যে দীর্ঘমেয়াদী জটিলতাগুলো, এগুলা হওয়া শুরু করে। যেগুলো অনেক বড় বড় স্টাডি করা হয়েছে, অনেক ওখানে নাম্বার অফ যে স্যাম্পল সাইজ অনেক বড় ছিল, এবং বিশাল বিশাল স্টাডি করে ওই স্টাডির ভিত্তিতে এগুলো লেভেল ঠিক করা হয়েছে। কাজে এগুলো খুব সূক্ষ্মভাবে মাপা হয়েছে। 11 না, 11.1। হ্যাঁ, অনেকে বলে যে 11 বেশি, 11 বেশি না, একদম 11.1 অথবা তার চেয়ে বেশি। ইয়াসমিন যে এগুলো লেভেলগুলো যে 5.1, 10, তারপর 8.5, যেটা এটাকেই লেভেল ধরতে হবে, এবং এগুলো ফিক্সড অনেক বছর ধরেই এগুলো ফিক্সড আছে। যদিও WHO-র সাথে ADA-র কিছুটা IFG নিয়ে একটু তাদের মধ্যে একটু মত পার্থক্য আছে। যেমন WHO বলতেছে যে 6 পর্যন্ত স্বাভাবিক, কিন্তু আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন বলতেছে 5.5 পর্যন্ত স্বাভাবিক। কিন্তু আমরা আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনটা ফলো করি। তো এই লেভেলগুলোকে স্টাডির উপর বেস করে ঠিক করা হয়েছে, কারণ এই লেভেলগুলোতে জটিলতার যেগুলো সম্ভাবনা বেড়ে যায়, এই জন্য এটাকে ঠিক করা হয়েছে। আচ্ছা, আমি এখানে একটু যদি আরেকটু জিজ্ঞেস করি যে এটা ধরেন যে স্টাডিগুলো হয়েছিল সেটা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে হয়েছে, শুরুর দিকের গবেষণাগুলো বেশিরভাগই পশ্চিমা দেশে হয়েছে। আমাদের দেশের খাদ্যাভ্যাস, আমাদের দেশের পরিবেশ, আমাদের দেশের মানুষের যে জীবনযাত্রা, এগুলো কি আমরা ওইভাবেই ধরবো, নাকি আমাদের দেশের উপরও স্টাডি করে আবার এখানেও আপনারা নতুন করে কিছুটা রেঞ্জের ব্যাপারে চিন্তা করেন বা এটাকে অ্যাডজাস্ট করেন, এরকম কি ঘটে? আমাদের তো যে সাউথ ইস্ট এশিয়ানদের, আমাদের তো যে BMI, এটা ওয়েস্টার্নের সাথে কিন্তু পার্থক্য আছে। এটা পার্থক্য আছে যে ওদের তো আমাদের 23-এর উপরে হলে ওভারওয়েট বলা শুরু করে, যেখানে ওয়েস্টার্নদের 25 বলতেছে। কাজে এখানে আছে আমাদের দেশে। ওইখানে আমি একটা আমার পার্সোনাল স্টাডির একটা উদাহরণ দেই, যে আমি যখন সলিমুল্লাহ মেডিকেলে ছিলাম, সাধারণত সরকারি হাসপাতালগুলোতে যাদের একটু আর্থিক অবস্থা একটু দুর্বল তারাই আসে। তো দেখতাম যে রোগীগুলো অতটা ওবেজ না, মানে কিন্তু ডায়াবেটিস নিয়ে আসতেছে। তো আমি স্টাডি যখন ডিজাইন করি তখন এটা মনে করলাম যে আমাদের দেশে যে নন ওবেজদের ডায়াবেটিস বাড়তেছে, এই স্টাডিটা এটা একটু প্রমাণ করা। কিন্তু স্টাডির রেজাল্ট কিন্তু আসলে অন্য। স্টাডি রেজাল্ট দেখা গেল
যে এই যে যাদেরকে আমাদের অতটা ওবেস মনে হচ্ছে না, স্থূল মনে হচ্ছে না, কিন্তু স্টাডি অ্যানালাইজ করে দেখা গেল যে আমাদের বিএমআই হিসাব করে যখন করলাম, এদের মধ্যে 48% হলো ওভারওয়েট, 24% ওবেসের মধ্যে পড়ছে। এই যে যারা আমাদের চোখে মনে হচ্ছে যে না অতটা মানে স্থূল না, কাজেই আমাদের দেশের অনেক স্টাডি হচ্ছে এবং আমাদের দেশেও কিন্তু এই যে টাইপ 2 ডায়াবেটিস বিশেষ করে এই পেশেন্টদের আমাদের দেশেও পাওয়া যাচ্ছে যে এদের মেজরিটি প্রায় 70% বেশি, 80% মতো এরা ওভারওয়েট ওবেসের মধ্যে পড়তেছে। কাজেই যেটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড যেগুলো সেগুলো আমাদের জন্য প্রযোজ্য, কিন্তু রেঞ্জটা আমাদের জন্য ডিফারেন্ট, একটু ডিফারেন্ট। অনেক ধন্যবাদ ডক্টর মোশাররফ। কারণ এই যে জিনিসগুলো অনেকের মাথায় কিন্তু আসে প্রশ্ন যে এত সূক্ষ্ম মাপ, এটা দিয়ে আমি কেন এত সিরিয়াস হব এটার বিষয়ে। ডক্টর ইয়াসমিন আক্তার, আমরা একটু মাতৃত্বকালীন ডায়াবেটিসটা আবার একটু ফিরি, যে যখন একজন মা বুঝছেন যে হ্যাঁ এই ডায়াবেটিসের ভিতরে তিনি চলে যাচ্ছেন, আমরা আসবো যে কীভাবে এটাকে প্রতিরোধ করা যায় সেটা একটু পরেই আসি। কিন্তু যদি কারো এরকম ডিটেকশন হয়ে যায়, ডায়াগনোসিস হয়ে যায়, তখন তাদের ব্যবস্থাপনাটা কীভাবে হয় এবং সেখানে কি আপনারা যুক্ত থাকেন ডায়াবেটিস এক্সপার্ট হিসেবে, নাকি এটা একজন গাইনোকোলজিস্টই এটা ব্যবস্থাপনা করেন? ধন্যবাদ। সত্যি কথা বলতে এটা এত ইম্পর্ট্যান্ট একটা ইস্যু, মাঝে মাঝে যেটা হয় গর্ভকালীন ডায়াবেটিসটা ম্যানেজ করাটাও যেমন জরুরি। আমি আরেকটা পয়েন্ট এখানে উল্লেখ করে দিতে চাই, যেটা আমাদের আসলে মানুষ জানেন না, সেটা হচ্ছে যে আমি হয়তো ডায়াবেটিস, কিন্তু আমি এখন বেবি নিতে চাচ্ছি। আমার যে একটা প্রিপারেশনের ব্যাপার আছে, আমি প্রত্যেকটা পেশেন্টকে, আমার যারা রিপ্রোডাক্টিভ এইজের, যারা বেবি হয়তো নিবে না বা নিবে হোয়াট এভার, তারা হয়তো বা প্ল্যান নাই, কিন্তু তাদেরকে সবাইকে ওষুধ লেখার আগে একবার বলি যে প্লিজ আপনি আপনার ডায়াবেটিসটি ভালো কন্ট্রোলে রেখে প্ল্যান করে আপনি আপনার ডক্টরের সাথে কথা বলে বেবি নিয়েন। যেটা হয় আমাদের দেশে এটা ব্যাপারে একদমই অ্যাওয়ার না। ওই ধরনের পেশেন্টগুলো নিয়ে আমরা একটা ঝামেলায় পড়ে যাই, যারা অলরেডি ডায়াবেটিস ছিল, প্রেগনেন্সিতে এসে ঝামেলা, এবং ইমিডিয়েটলি তাদেরকে যে ম্যানেজ করতে হবে এটা নিয়ে একটা ঝামেলা। অন্যদিকে যারা যখন জানে যে গর্ভকালীন ডায়াবেটিস হয়ে গেছে, তখন তাদের ম্যানেজমেন্টের বিষয়টা, অনেক ক্ষেত্রে সবাই কিন্তু এন্ডোক্রাইনোলজিস্টের কাছে আসতে পারে না। তো দেখা যায় যে আমরা যে পরিমাণে আছি তারপরেও হচ্ছে অনেকে বোঝেন না যে প্রপার ওয়েতে রেফার করতে হবে, কারণ আমরা যেভাবে মেটিকুলাসলি ম্যানেজ করি এটা আসলে হয় না। তো সেই ক্ষেত্রে দেখা যায় প্রিলিমিনারি অনেক সময় শুরু করে যান ডক্টর, অনেকে বুঝেন খুব ভালো, তাই এন্ডোক্রাইনোলজিস্টকে রেফার করে থাকেন। তো যেটা হচ্ছে আমরা একটা পেশেন্টকে, আমাদের রিসার্চ যেহেতু অনেক বেশি এবং আমরা বাংলাদেশে এবং স্পেশালি বিএসএমএ তো আমি অনেক কাজ করেছি এটা নিয়ে, তো সেটা দেখা যায় যে আমরা গর্ভকালীন ডায়াবেটিস, এবং আমার স্টাডি ছিল যেটা হচ্ছে গর্ভকালীন ডায়াবেটিসের পেশেন্টের আউটকাম কি হয়। একটা আমার ছিল নন জিডিএম যারা এবং যারা জিডিএম, দুইটা পেশেন্টকে আমি ফলো করেছি থ্রু আউট দ্য প্রেগন্যান্সি অ্যান্ড আফটার ডেলিভারি অলসো। কত পার্সেন্ট পারসিস্ট করলো, ইট ওয়াজ এ টাফ স্টাডি, কোহর্ট স্টাডি, যে অনেক কষ্ট। তো সেক্ষেত্রে আমি দেখেছি আমি যাদেরকে খুব ভালো কন্ট্রোল করতে পেরেছি তাদের কিন্তু একদম নর্মাল প্রেগন্যান্সি, যারা নর্মাল সুগার তাদের মতোই নর্মাল আউটকাম ছিল, কিন্তু যাদের একটু ঝামেলা ছিল তাদের বেশিরভাগেরই কিন্তু এই ধরনের কমপ্লিকেশনস হয়েছে। অ্যান্ড স্পেশালি আপনাকে জানতে হবে হোয়াট ইজ ইয়োর টার্গেট ব্লাড সুগার, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। রোগীরা এটা বোঝেন না যে আরে একটু 5-6 হয়েছে কি হয়েছে, আপনি এটা তো কোনো সমস্যা না, কিন্তু আসলে আপনাকে জানতে হবে 3 বেলায় খাওয়ার আগে 4 থেকে 5-এর মধ্যে আমরা মেনটেন করার চেষ্টা করি, খুব স্ট্রিক্ট কন্ট্রোল। আপনি কিন্তু নর্মাল মানুষের সাথে মিলালে হবে না, এবং খাওয়ার পরে 6.7-এর নিচে অর্থাৎ 2 ঘন্টা পরে এই যে স্ট্রিক্ট কন্ট্রোলটা, এটা কিন্তু একদিনে আসেনি, এটাও স্টাডির ফল। এই যে আমি স্টাডিটা বলছি, এগুলো সব গবেষণাকালে বিশাল একটা স্টাডি আছে, হ্যাপো স্টাডি। তো এই স্টাডিতে দেখা গিয়েছে এই লেভেলে যদি কেউ রাখে তাহলে আপনি নর্মাল মানুষের মতো আসতে পারছেন, অথবা আপনার কিন্তু কমপ্লিকেশন বেশি হবে। তখন দেখা যায় আমরা ম্যানেজের ক্ষেত্রে যেটা করি, আমাদের মাথায় রাখতে হবে যে কীভাবে ম্যানেজ করব। অনেক রোগীরা বুঝেন না, প্রথম কাজ হচ্ছে ডায়েট, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা আসলে বুঝি না কখন কি খেতে হবে, প্রেগন্যান্সি হয়েছে ইচ্ছা মতো খাওয়া দাওয়া করে, এবং একটা বিষয় বোঝা আসে যে প্রেগন্যান্সির সময় খাবারের এটাও কিন্তু ক্রেভিং বলে একটা কথা আছে, অনেকে চেঞ্জ হয়ে যায়, কেউ আছে খেতেই পারেন না, আবার তখন উল্টাপাল্টা অনেকে কিছু খায়। তো এই জিনিসটাকে প্রপার টাইমিং মেনটেন করে খাওয়া, গুড ডায়েটিং, এটা যদি করা যায় তাহলে কিন্তু অনেকটা ভালো কন্ট্রোল সম্ভব। কারো ক্ষেত্রে দেখা গেল এরপরেও আমার এই লেভেলে হচ্ছে না, দেন আমার মেডিকেশনে যেতে হয়। সেই ক্ষেত্রে না আসলে ওরাল মেডিকেশন নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, স্পেশালি অনলি ম্যাটফরমিন, আর বাকি যেগুলো আছে আমরা এখনো বলি না। বাট সেফেস্ট ওয়ান ইজ ইনসুলিন। মানুষ ভয় পেয়ে যায়, মনে করে যে ইনসুলিন দিয়েছে আমাকে হয়তো সারা জীবন নিতে হবে কিনা, কিন্তু সত্যি কথা বলতে ইনসুলিনটাই একমাত্র নিরাপদ সবচাইতে প্রেগন্যান্সিতে। তো যেই কারণে দেখা যায় ইনসুলিনটাকে আমরা অ্যাডভোকেট করে থাকি, যখন যা লাগবে
সেই কিন্তু অনুযায়ী প্রাথমিকভাবে ডায়েট হচ্ছে একদম প্রথম কথাটা, কিন্তু তারপরে এটা, তারপরে এক্স্যাক্টলি, তারপরে আমরা গ্র্যাজুয়াল অ্যাডজাস্ট করি এবং টিল ডেলিভারি আমাদের একটা দায়িত্ব তো থাকেই, প্লাস ডেলিভারির পরে আমি কি পারসিস্ট করে গেলাম কিনা, আজকের যে টপিকস ওয়েদার আই এম প্রি ডায়াবেটিক অর নট, তো এই ডেলিভারির পরেও কিন্তু অ্যাসেস করতে হয়। অনেকে কিন্তু ভাবেন যে আমার গর্ভকালীন ডায়াবেটিস ছিল, আমার এখন আর ইনসুলিন লাগছে না, আই এম ওকে, বাট আপনার কি হবে ফিউচারে আপনি সেটা নিয়ে ভাবলেন না, তখনই চলে আসবে আমাদের আজকের টপিকসে প্রি ডায়াবেটিক। তো ইউ হ্যাভ টু অ্যাসেস, আপনাকে অ্যাসেস করতে হবে আপনার ডক্টরের সাথে, এন্ডোক্রাইনোলজিস্টের সাথে কথা বলে, কারণ একমাত্র এন্ডোক্রাইনোলজিস্টই এই জিনিসগুলো অ্যাওয়ার থাকেন এবং আমরা প্রত্যেকটা রোগীকে বলে থাকি যে ডেলিভারি 6 সপ্তাহ পরে আমাদের সাথে দেখা করবেন, আবার আমরা অ্যাসেস করি যে সে প্রি ডায়াবেটিক হয়ে গেল না ডায়াবেটিসের টার্ন নিল। আচ্ছা, এইগুলো গুরুত্বপূর্ণ বিষয়। ধন্যবাদ ডক্টর ইয়াসমিন খুবই সুন্দর করে বিষয়টি তুলে ধরার জন্য, এবং যারা সন্তান সম্ভব বা যারা ভবিষ্যতে সন্তান নেবেন সবার জন্যই কিন্তু জিনিসটা ভীষণ গুরুত্বপূর্ণ মাথায় রাখা। ডক্টর মোশাররফ হোসেন, আপনার কাছে আবার আসি। তাহলে আমরা এবার একটু প্রি ডায়াবেটিক কন্ডিশনের দিকে আরেকটু নজর দিই। ওই সময়টা আসলে আমাদের শরীরে কি ঘটে? একটা প্রি ডায়াবেটিক কন্ডিশনে আমরা বুঝতে পারছি কিছুটা এলোমেলো হওয়া শুরু হয়েছে, সেখানে ইনসুলিন বলি এবং অন্যান্য হরমোন এবং এই সুগারের সাথে সম্পর্কটা কতখানি গোলমাল শুরু হয় তখন? ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটা মেসেজ দিতে চাই সবাইকে, যে আমাদের কিন্তু একটা ন্যাশনাল গাইডলাইন আছে, এটা 2 বছর আগে আমরা করেছি, আমরা ওটার পার্ট ছিলাম। এখানে আমাদের রিকমেন্ডেশন হলো যে 30 বছর হলে একজন বাংলাদেশি 30 বছর হলে কোনো লক্ষণ থাক বা না থাক, কোনো ঝুঁকি থাক বা না থাক, তাকে অবশ্যই ডায়াবেটিসের স্ক্রিনিং করতে হবে। কারণ আমাদের দেশে ডায়াবেটিক রোগীর সংখ্যা যেটা বললাম, আর 12.3% লোক ডায়াবেটিসে ভুগছে এবং অর্ধেকের বেশি লোক জানেই না। ওয়ার্ল্ডে এটা 35 করা হয়েছে, ADA রিকমেন্ডেশন হলো 35 হলে স্ক্রিনিং আনা, কিন্তু আমাদের হলো 30-এ। যাক, এই মেসেজটা আমি দিতে চাচ্ছি। আর এখন প্রি ডায়াবেটিসের ব্যাপারে আসেন। প্রি ডায়াবেটিস কাদের হয়? টাইপ 2-দের মেনলি হয়। তো এখানে ইনসুলিন রেজিস্ট্যান্স বলে একটা কথা আছে, যে ইনসুলিন ঠিকমতো কাজ করতে পারছে না, এবং এটার স্থূলতা এটার জন্য অন্যতম একটা ফ্যাক্টর ইনসুলিন রেজিস্ট্যান্স। তো যখন ইনসুলিন ঠিকমতো কাজ করতেছে না, গ্লুকোজ বডিতে ইউটিলাইজ হচ্ছে না, তো গ্লুকোজ বিটা সেল যেটা বলে প্যানক্রিয়াসের, ইনসুলিন ওভার প্রোডাকশন দিয়ে কাভার করার চেষ্টা করে, সেই যে গ্লুকোজ লেভেলটা বেড়ে যাচ্ছে। একটা পর্যায়ে সেটা নর্মাল অনেকের ক্ষেত্রে মেনটেন করতে পারে, অনেকের ক্ষেত্রে যখন পারে না, প্রথমে প্রি ডায়াবেটিস থাকে, এবং একটা পর্যায়ে যখন আরও বেশি ইনসুলিনের তৈরি দরকার হয় বা বিটা সেলগুলো পারছে না, আরও 50% কম হয়ে গেছে বিটা সেলের কাজ, তখন ডায়াবেটিস চলে যায়। এখন যে আমি যেটা বললাম যে স্থূলতা অন্যতম একটা কারণ, গ্লুকোজ লেভেল তো বাড়ছে, ইনসুলিনও বাড়ছে। এই ইনসুলিনটা রক্তে বেড়ে যাওয়ার জন্য ইনসুলিনের কিছু মানে খারাপ দিক আছে, কিছু রিস্ক ফ্যাক্টর আছে, সেগুলোর রিস্ক ঝুঁকিও বাড়ছে, যে রক্তনালীর কিছু পরিবর্তন বা কিছু যে ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন বললাম, এগুলো শুরু হয়। আর পজিটিভ দিকটা যেটা হলো, যে যদি আপনি স্থূলতা কমাতে পারেন, এমনকি দেখা গেছে যে 5 থেকে 7% যদি বডি ওয়েটও কমানো হয়, তাহলে 60%-এর বেশি প্রি ডায়াবেটিক কিন্তু নর্মালে চলে যেতে পারে। আচ্ছা, কাজে এখানে আমাদের খুব হতাশ হওয়ার কিছু নেই। প্রি ডায়াবেটিক ধরা পড়লে এটা থেকে যে ব্যাক করা যায়, সে বিষয়ে এই মেসেজটা থাকা উচিত। এবং ব্যাক করার জন্য প্রধান মানে উপাদান হলো বা প্রধান পদ্ধতি হলো লাইফস্টাইল বা জীবনযাত্রা যে পদ্ধতি, সেটার পরিবর্তন। শুধুমাত্র হেলদি ডায়েটারি হ্যাবিট এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ায় দিয়ে এখান থেকে ব্যাক করার অনেক পথ খোলা আছে। আপনি যদি সচেতন হন, আপনি যদি ওইভাবে অ্যাক্টিভ হন, তাহলে অবশ্যই আপনি নর্মালে চলে আসার সম্ভাবনা আছে। কাজে সে ব্যাপারে সচেতন হওয়া উচিত। এবং ওজন নিয়ন্ত্রণ, সঠিক খাদ্যাভ্যাস। আমাদের দেশে কি হচ্ছে এখন, আমাদের দেশে ফুড হ্যাবিট চেঞ্জ হয়ে গেছে। আমাদের দেশে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, শারীরিক পরিশ্রমটা কমে গেছে শিশুদের মধ্যেও। ইভেন ইয়াসমিন আগেটাকে বলতেছিল যে শিশুদের মধ্যেও টাইপ 2 ডায়াবেটিস দেখা যাচ্ছে। কেন? খেলাধুলার জায়গা কমে যাচ্ছে, খেলাধুলার ইচ্ছা কমে যাচ্ছে। তারপরে খাদ্য অভ্যাসে যে ফাস্ট ফুড, তারপরে যে সফট ড্রিঙ্কস এগুলা, ওবেসিটি বাচ্চাদের মধ্যে হচ্ছে, বড়দের মধ্যেও হচ্ছে। তো এই ওবেসিটিকে যদি আমরা কমে নিতে পারি শুধুমাত্র জীবনযাপন পদ্ধতির পরিবর্তনের মাধ্যমে, লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে, তাহলে আমাদের প্রি ডায়াবেটিস থেকে একটা খুবই
উল্লেখযোগ্য অংশ 60%-এর বেশি আমাদের কিন্তু নর্মালি চলে আসতে পারে। কাজে এখানে হতাশ হওয়ার কিছু নাই, চেষ্টা করতে হবে। ধন্যবাদ ডক্টর মোশাররফ হোসেন। ডক্টর ইয়াসমিন আক্তার, তাহলে এই আমরা যদি ওভারঅল একটু প্রি ডায়াবেটিক কন্ডিশনের যে জটিলতাগুলো এবং সেখান থেকে ফেরত আসার পথটাও কিন্তু খানিকটা আমরা পরিষ্কার হলো যে আসা যায়, এই সংক্রান্ত যদি আমরা যেই জটিলতার যদি আমরা চিন্তা করি যে আমি আসতে পারলাম না, আমি একটা বর্ডারে বসে আছি, যেটা নো ম্যানস ল্যান্ড, যেটা স্যার শুরুতে বলছিলেন, সেখানে বসে একজন মানুষ যখন চিন্তা করবে আমি কোন দিকে মুভ করব, কোন দিকে যাব, তখন তার একা সিদ্ধান্ত এবং তারপর তার পরিবার এবং তার সমাজ যেভাবে আসে সেখানে যে বিলং করে, এই জায়গাগুলোকে একসাথে কিভাবে আমরা সমন্বয় করতে পারি যাতে এখান থেকে আসলে থেকে খারাপের দিকে না বরং ভালোর দিকে তাকে আমরা নিয়ে আসতে পারি? ফার্স্ট অফ অল যেটা হচ্ছে, খুবই সুন্দর কোশ্চেন। আমাদের দেশের মানুষের না অ্যাওয়ারনেস কিছু কিছু জায়গায় বেড়েছে আর বেশিরভাগ জায়গায় নেই। কারো কারো ডায়াবেটিস হয়ে গেছে, তাদেরই বিকার নেই যে আমার সুগার বেশি। ভেরি স্যাড টু সে, সামটাইমস অনেক সুগার নিয়ে ঘুরছি, তারা মনে করে যে আমার তো কোনো সমস্যা হচ্ছে না। এটাকে অনেকে ক্রেডিট হিসেবে প্রচার করে, এত খাচ্ছি মানে এত কিছু করছি, আমার সুগার হাই কিন্তু সবকিছু করছি, সো আমার তো কোনো প্রবলেম হচ্ছে না ডক্টর, আমাকে কেন কমাতে হবে? দেখা যাচ্ছে ব্যাট বলের মতো যখন আমরা খেলি তখন দেখা যায় কি করে এক পাশ থেকে আরেক পাশে বল আসে, তো ডক্টর অন্য ডক্টরের কাছে যাচ্ছে, তারা বলছে আপনি প্লিজ আপনার এন্ডোক্রাইনোলজিস্টের কাছে যান, সুগারটা ভালো কন্ট্রোল করেন। এর কারণটা কি তারা বুঝেন না। মানে ডক্টরের কাছে গেলাম, একটা প্রবলেম নিয়ে এসে আরেকটা বললো। অর্থাৎ সুগার যে নিয়ন্ত্রণে রাখতে হবে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা মানুষের মাথায় নেই। কারণ কি, এই যে প্রি ডায়াবেটিস এবং ডায়াবেটিস একটা স্টার্ট বলা আছে, দে আর ইকুয়াল রিস্ক টু ডেভেলপ কার্ডিওভাস্কুলার ডিজিজ। অর্থাৎ আপনি প্রি ডায়াবেটিস কিন্তু আপনার হার্ট অ্যাটাক হয়ে গেল, আপনি বলবেন না না আমার ডায়াবেটিস আগে ছিল না, আমার তো এখন হয়েছে, হ্যাঁ আমার আগে ছিল না, বা আমার হার্ট অ্যাটাক যে কেন হলো আমি বুঝতে পারলাম না। বাট দেখা যাচ্ছে সে হয়তো 5 বছর 10 বছর ধরে প্রি ডায়াবেটিক স্টেজে বসে আছে। দ্যাটস ওয়াই ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমাকে প্রি ডায়াবেটিস থেকে নর্মাল আসার চেষ্টা করতে হবে। ইট ইজ ইকুয়াল রিস্ক টু ডায়াবেটিস। এই ইম্পর্টেন্সটা আমাদেরকে অ্যাওয়ার করতে হবে পেশেন্টকে। দ্বিতীয় কথা হচ্ছে আমরা আমাদের ফ্যামিলিতে, সোশ্যালিটিতে বুঝতে হবে যে আমাদের কেন প্রি ডায়াবেটিস থেকে আসা দরকার, কি করব, সেই অ্যাওয়ারনেসটা বাড়ানো। সেক্ষেত্রে স্যার যে কথাটা বারবার বলছিলেন যেটা লাইফস্টাইল, ইটস ভেরি ইম্পর্টেন্ট ইন এভরি সেক্টর। আমরা যদি একটু স্কুল লেভেল থেকে শুরু করি তাহলে কিন্তু তাদেরও অ্যাওয়ারনেস বাড়ানো উচিত যে চিলড্রেনদের কীভাবে ওবেসিটি কমানো যায়। যখন আপনি একজন মানুষ প্রেগনেন্ট হচ্ছেন বা অনেকে প্রেগনেন্সির আগে যেটা টিনএজে কিন্তু এখন আমরা একটা ঝামেলা ফেস করি, সেটা হচ্ছে পলিসিস্টিক ওভারি সিনড্রোম। এটাও অলসো এন্ডোক্রাইনোলজিস্টদের পার্ট, কারণ এই পলিসিস্টিক ওভারি সিনড্রোমকে আমি বলি ডায়াবেটিসের ছোটোবেলা, অর্থাৎ আপনি কিন্তু ফিউচারে ডায়াবেটিসে টার্ন নেবেন। দিস ইজ অলসো অ্যানাদার স্টেট অফ প্রি ডায়াবেটিস আই থিঙ্ক। এই পেশেন্টগুলোকে আমাদেরকে পলিসিস্টিক ওভারি একজন এন্ডোক্রাইনোলজিস্টের প্রপার ওয়েতে ম্যানেজ করতে হয়, কারণ সে যখন গর্ভকালীন অবস্থায় যাবে এই মেয়েটি, তখন তো গর্ভকালীন ডায়াবেটিস হবে। এই গর্ভকালীন ডায়াবেটিসের যে মাটি যে একটি বেবি ডেলিভারি দিবে, সেই বাচ্চাটা তো আবার ইনফ্যান্ট ও চাইল্ডহুড ওবেসিটি হবে, ফিউচার ডায়াবেটিস হবে। তো আপনি কিন্তু সাইকেলের ভিতরে ঢুকে যাচ্ছি। হ্যাঁ, তো আপনাকে প্রত্যেকটা লেভেলে অ্যাওয়ার করতে হবে। তার মানে প্রেগন্যান্সিতেও আপনার ডক্টর আপনাকে অ্যাওয়ার করবে, প্রেগন্যান্সির পরে আপনাকে অ্যাওয়ার করতে হবে। এটা গাইনোকোলজিস্টও করতে পারে, এন্ডোক্রাইনোলজিস্টও করতে পারে। আবার যখন আপনি অন্য যে কোনো ডাক্তারের কাছে যাচ্ছেন না কেন, তাদেরও উচিত আপনাকে একটু সচেতন করা। এবং তার জন্য যে কাজটা সবসময় স্যার যেটা বলছিলেন যে ও লাইফস্টাইল, ভেরি গুড লাইফস্টাইল মডিফিকেশন। আমাকে এটাও করতে পারে যে 1/3 কেজে আমি নর্মাল না হলাম, 1/3 কেজে আমি একই জায়গায় তো বসে থাকতে পারি। সেটাই। তো এই প্রত্যেকটা স্টেপে যদি আমরা একটু কষ্ট করি তাহলে কিন্তু আমরা অনেকগুলো কমপ্লিকেশন, আমাদের নাম্বার অফ ডায়াবেটিস কমাতে পারি আসলে। অনেক ধন্যবাদ ডক্টর ইয়াসমিন আক্তার, ডক্টর মীর মোশাররফ হোসেন, দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা হলো। আপনাকেও ধন্যবাদ, চ্যানেল 24কেও ধন্যবাদ। কারণ আসলে ডায়াবেটিস যেভাবে বাড়ছে এটা সচেতনতা জরুরি, এবং এই আলোচনা কিছুটা হলেও যদি প্রভাব ফেলে তাহলে আমাদের সার্থকতা। ধন্যবাদ। দর্শক, শেষ করছি সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজন। আমরা কথা বলছিলাম প্রি ডায়াবেটিক কন্ডিশন নিয়ে। আমরা অনেক সময় এই কন্ডিশন বা এই অবস্থায় থাকলে সেটাকে অত বেশি সিরিয়াসলি নেই না, কিন্তু আজকের আলোচনা থেকে কিন্তু উঠে আসলো যে পূর্ণাঙ্গ ডায়াবেটিস এবং প্রি ডায়াবেটিস অনেক সময় ঝুঁকি কিন্তু কাছাকাছি। সে কারণে আমাদের চেষ্টা থাকতে হবে যে প্রি ডায়াবেটিক কন্ডিশন থেকে যাতে সুস্থ ধারায় আমরা ফিরতে পারি, সেজন্য জীবনযাপন পদ্ধতির যে পরিবর্তন, আমাদের খাদ্যাভ্যাসকে স্বাস্থ্যকর করা এবং এক্সারসাইজ করা, এই জায়গাটা আমরা নজর দেব, সেই আহ্বান রেখে আজকের মতো শেষ করছি আমাদের আয়োজন।